Assalamu alaikum. Welcome everybody to the session. So today is the third class, and already we finished the first chapter of our textbook. And did you collect the book? সবাই কি বইটা কালেক্ট করেছেন? বইটা আর আছে? নীল ক্ষেত যাওয়া হয় না, এই জন্য। আচ্ছা, হ্যাঁ, কম্পিউটার আছে, চোখের সফট সামনে কপি তো আছে। আছে, সফট কপি তো আছে। জি জি আচ্ছা। জি জি। So already we discussed about the definition of corporate finance. Then what is the goal of corporate finance, the important functions or the major decisions, that is the key decisions of corporate finance. Three important decisions আমরা আলাপ করেছিলাম, এর মধ্যে একটি ছিল ক্যাপিটাল বাজেটিং, আরেকটি ছিল ক্যাপিটাল স্ট্রাকচার, আরেকটি ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এরপরে আমরা কর্পোরেট ফাইন্যান্সের গোল নিয়ে আলাপ করেছিলাম আমরা, এবং সেক্ষেত্রে বলেছিলাম in short term goal is the profit maximization and long term goal is the maximization of shareholder wealth, that is the ultimate target the corporation want to achieve. And then we talked about the agency problem existed in corporate sector and how to overcome the agency problem. So all of these issues are discussed in last class. স্যার ওইগুলা চ্যাপ্টার 1 এখানে শিশু যেগুলি আমরা আলাপ করলাম বা এখন যে টপিকগুলি বললাম এগুলি তো শেষ আমাদের। And today we will go to next topic or next chapter. হ্যাঁ, এজেন্সি প্রবলেম পর্যন্ত শেষ হয়েছিল। জি, financial statements and cash flow. Financial statements and cash flow এখান থেকে আমরা শুরু করব। So কয়টা চ্যাপ্টার পড়াবেন? চ্যাপ্টার 2 and 3 মিলে একটা, মানে 2 এর মধ্যে অল্প কিছু আর 3টা ডিটেইলস। তো 2 3 1 2 3 এর মধ্যে আমাদের মিড টার্ম, এরপরে আবার ফাইনালের। ওকে ইমরুল ভাই, স্যার যে আমাদের বই দিছে, এই বইয়ের আপনার স্লাইডের 61 পৃষ্ঠায়। হ্যাঁ 61 হুম। স্যার আমাদের কি স্যার আপনার হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। তো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড ক্যাশ ফ্লো, এই চ্যাপ্টারে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলাপ করব। মূলত হোয়াট আর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ডিফারেন্ট টাইপস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড ইটস ক্যাশ ইউজেস। ফ্লোটা কি জি, ক্যাশ ফ্লোটা হ্যাঁ, ক্যাশ ফ্লোটা কি শিখাবেন? ক্যাশ ফ্লো অল্প হয়তো আলোচনায় আসবে আর কি। মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং এর মধ্যে যে কম্পোনেন্টসগুলি আছে সেগুলি। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মূলত আমরা অলরেডি জানি
those statements that describe the financial position and performance of a corporation. ফাইন্যান্সিয়াল পজিশন এবং পারফরমেন্স যে স্টেটমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি সেটি হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এবং ইট ইনক্লুডস 4 টাইপস অফ স্টেটমেন্টস। এর মধ্যে একটি হলো ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই 4টি স্টেটমেন্টকে আমরা একসাথে বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তো আমরা যদি এটা ডিফাইন করতে চাই হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, আমরা বলবো এরকম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস describe the financial position and performance of a corporation. So এইভাবে আমরা বলতে পারি, and it includes 4 types of statements: balance sheet, income statement, statement of owner security and cash flow statement. এই 4টি স্টেটমেন্টকে আমরা একসাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে থাকি। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আমরা কি বুঝি এই দুইটি বিষয়, পজিশন এন্ড পারফরমেন্স। দুইটি বললাম। পজিশন বলতে তাদের অ্যাসেট লায়াবিলিটি পজিশন, লিকুইডিটি পজিশন। পারফরমেন্স বলতে তাদের প্রফিটেবিলিটি কেমন, রিটার্ন অন আর্নিংস, রিটার্ন অন ইকুইটি, তারপরে রিটার্ন অন অ্যাসেট। মানে প্রফিটেবিলিটির যে ইন্ডিকেটরগুলি আছে, কোম্পানি কিভাবে বিজনেস করে যাচ্ছে, মানে যেটিকে বলতে পারে অপারেটিং এফিসিয়েন্সি অফ দ্য ফার্ম। তাহলে একদিকে তাদের পজিশন মানে স্ট্যাটাস, অ্যাসেট লায়াবিলিটি কি অবস্থায় আছে এটি, আর সেকেন্ডলি আমরা বলতে পারি অপারেটিং এফিসিয়েন্সি অফ দ্য ফার্ম। তার মানে এটি একটি কোম্পানির হেলথ ইন্ডিকেট করে, তার স্বাস্থ্য চেহারা কেমন কোম্পানির, এবং তার বডির ফাংশনগুলি কিভাবে চলছে। আমরা যদি কম্পেয়ার করি মানুষের বডির সাথে, এগুলো স্বাস্থ্য চেহারা কেমন এটি বোঝা যায়। আর 2 হলো যে বডির ফাংশনগুলি, অর্গানগুলি ঠিকমতো চলছে কিনা, ঠিকমতো ফাংশন করছে কিনা, এগুলি আমরা বুঝতে পারি। তার মানে একটি কর্পোরেশনের জন্য এজন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, because as an investor or as a stakeholder we can know our necessary information by observing the financial statements and its analysis. And in chapter 2 we will know about the financial statements, its components, and in chapter 3 we will discuss in detail about the analysis of financial statements, how to analyze, what are the uses. মানে চ্যাপ্টার 2 তে স্টেটমেন্টগুলি আলাপ করব, আর চ্যাপ্টার 3 তে গিয়ে আমরা আলাপ করব কিভাবে এটা অ্যানালাইসিস করে এবং কর্পোরেট অ্যানালাইসিসের এর ব্যবহারগুলি আমরা কিভাবে করতে পারি, এখান থেকে কি জানতে পারি। তো ফার্স্ট অফ অল ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট অলরেডি you know. So balance sheet indicates the financial position of the firm. ব্যালেন্স শিট দিয়ে আমরা কি বুঝতে পারি, ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য ফার্ম এট এ স্পেসিফিক ডেট। কোনো একটি নির্দিষ্ট ডেটে ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন কেমন সেটি বুঝতে পারি। স্পেসিফিক ডেট বলতে ইট মে বি 31st ডিসেম্বর, ইট মে বি 30th জুন। তার মানে কোনো একটি নির্দিষ্ট সময়ে এই কোম্পানির অবস্থা, মানে স্বাস্থ্য কেমন, ফাইন্যান্সিয়াল হেলথ কেমন, অ্যাসেট লায়াবিলিটি কেমন, সেটি আমরা বুঝতে পারি ব্যালেন্স শিট দিয়ে। ব্যালেন্স শিটের 2টি সাইড থাকে বা 2টি পার্ট থাকে। এর একটি হলো অ্যাসেটস আর একটি হলো লায়াবিলিটিস। লায়াবিলিটিস সাইডকে আমরা বলতে পারি ফাইন্যান্সিং এর ভাষায় সোর্সেস অফ ফাইন্যান্সিং। মানে দিস আর দ্য সোর্সেস ফ্রম হোয়ার দ্য ফার্ম রেইজ ক্যাপিটাল আর দ্য ফার্ম কালেক্ট দ্য ফান্ডস। এই সোর্সগুলি থেকে ফার্ম কি করে ফান্ড কালেক্ট করে থাকে। এই জন্য লায়াবিলিটি সাইডটা হলো মূলত ফাইন্যান্সিং সোর্সেস। And another side, that is the balance sheet, assets. Assets indicates the total investment of the firm. তার মানে ফাইন্যান্সিং এর টোটাল অ্যামাউন্ট আমরা কোথায় ইনভেস্ট করেছি, কোথায় ইউটিলাইজ করেছি, সেগুলি আমরা ব্যালেন্স শিট দিয়ে জানতে পারি।
এবং এই কারণেই আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি বোথ সাইড ইকুয়াল হতে হবে, বিকজ দ্য ফাইন্যান্সিং ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। ফাইন্যান্সিং ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, দুইটা সমান হতে হবে, সমান না হওয়ার কোনো উপায় নাই। ইউ গট দি পয়েন্ট? শুনতে পাচ্ছেন তো? জি স্যার। হুম, জি স্যার। ওকে। তাহলে আমরা ব্যালেন্স শিটের সম্পর্কে জানলাম। স্যার, আগে ব্যালেন্স শিটের দুটি সাইড, অ্যাসেট লায়াবিলিটি, এবং এই অ্যাসেটের মধ্যে একটি পার্ট হলো কারেন্ট অ্যাসেটস আর একটি হলো কারেন্ট লায়াবিলিটিস। And current assets indicate, কারেন্ট অ্যাসেট কোনগুলি? যেগুলি, যেসব অ্যাসেটের ম্যাচুরিটি 1 বছর বা তার কম সময়। এটা ইন্ডিকেট করে তার লিকুইডিটি পজিশন অফ দ্য ফার্ম, যে কি পরিমাণ তার লিকুইডিটি রয়েছে, কারেন্ট অ্যাসেটের পরিমাণ কেমন রয়েছে। এন্ড লিকুইডিটি পজিশন ইন্ডিকেট করবে যখন আমরা এই কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট অ্যাসেট লায়াবিলিটিসকে আমরা কনসিডারেশনে আনবো, মানে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিব, যেটা আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলে থাকি। এই নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইন্ডিকেট করবে দ্য ফার্ম, দ্য লিকুইডিটি পজিশন অফ দ্য ফার্ম। লিকুইডিটি পজিশন অফ দ্য ফার্ম উইল ইন্ডিকেটেড বাই দ্য নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এটা মনে রাখবেন যে লিকুইডিটি পজিশন স্যার, কেমন। জি, এটা আরেকবার বলেন। liquidity position of the firm will be indicated by the net working capital. And net working capital, already you know, the current assets minus current liabilities. তার মানে ব্যালেন্স শিটের এই পার্টটা, কোন পার্টটা? কারেন্ট অ্যাসেটস আর হলো কারেন্ট লায়াবিলিটিস, এই পার্টটা, এটা হলো পার্ট অফ লিকুইডিটি, রিলেটেড টু লিকুইডিটি। তার মানে দেহের একটি পার্ট হলো ব্লাড, যেটা হলো লাইফ ব্লাড। দেহের মধ্যে, বডিতে তো অনেক কিছু থাকে, মাসেল থাকে, নার্ভ থাকে, তো ব্লাড থাকে, তারপরে বোন থাকে, এরকম অনেক কিছুই তো থাকে। তেমনি ভাবে আমরা বললাম এই ফার্মের যে ফার্মের মধ্যে যেটা লাইফ ব্লাড, সেটা হলো লিকুইডিটি। এখন এই লিকুইডিটি যদি না থাকে, মানে এটা যদি কম থাকে অথবা জিরো থাকে, সেক্ষেত্রে মানে ব্লাড কম থাকলে কি হয়? অ্যানিমিয়া হয় না? তো রক্ত স্বল্পতা আর কি। তো সেই একইভাবে যদি লিকুইডিটি ক্রাইসিসে পড়ে, তখন ওই ফার্ম, সে একটা এমন ক্রাইসিসে পড়বে, তার ইনভেস্টমেন্ট, তার ফাইন্যান্সিং কোনো কিছুই ঠিকমতো ফাংশন করবে না। তেমনি এ কারণে লিকুইডিটি ইজ দ্য লাইফ ব্লাড। আপনার হয়তো কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট রয়েছে, লং টার্ম ইনভেস্টমেন্ট, বাট ইফ ইউ হ্যাভ শর্টেজ অফ লিকুইডিটি, তখন ওগুলি কিন্তু আর কাজে আসবে না। ইউ গট দি পয়েন্ট? আপনি হয়তো মাসল বিল্ড করেছেন, জি স্যার। কিন্তু এখন ব্লাডের ঘাটতি দেখা দিচ্ছে, তখন কিন্তু আর এই মাসেলে শক্তি থাকবে না। তো তেমনি হবে, এটা হলো লাইফ ব্লাড ফার্মের জন্য। তো এই লিকুইডিটির পার্ট কোনটুকু? আবারও বলছি, কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস, এইগুলো। তো এটা দেখে আমরা কি বুঝবো? ফার্মের ফাইন্যান্সিয়াল পজিশন। ফার্মের ফাইন্যান্সিয়াল পজিশনের মধ্যে, মানে লিকুইডিটি পজিশন, ফাইন্যান্সিয়াল পজিশন বলতে তো টোটাল অ্যাসেট, টোটাল লায়াবিলিটি সবগুলি দিয়েই বোঝা যায় ফাইন্যান্সিয়াল পজিশন। আর এই কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটি দিয়ে বুঝবো আমরা লিকুইডিটি পজিশন। লিকুইডিটি পজিশন অফ দ্য ফার্ম, দ্যাট মিনস দ্য এবিলিটি অফ দ্য ফার্ম টু সাপোর্ট ইটস কারেন্ট লায়াবিলিটি। তার যে পরিমাণ কারেন্ট লায়াবিলিটি রয়েছে, সেটা সাপোর্ট দেওয়ার মতো, ট্যাকেল করার মতো তার এনাফ কারেন্ট অ্যাসেট রয়েছে কিনা। যদি থাকে, আমরা বলবো লিকুইডিটি পজিশন ইজ গুড এনাফ বা সাউন্ড এনাফ। যদি কম থাকে, তখন বলবো যে ফাইন্যান্সিয়াল হেলথ ইজ নট গুড। ইউ গট দি পয়েন্ট? বুঝছেন? স্যার স্যার। হ্যাঁ, বলতে চাচ্ছেন কিছু? হ্যাঁ বুঝছি স্যার। না 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 স্যার, বুঝছি স্যার। তাহলে এই লিকুইডিটি পার্টটা আমরা কোথায় পাবো? ব্যালেন্স শিটের মধ্যে পাবো। তাহলে ব্যালেন্স শিটের এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন।
ব্যালেন্স শিটের মধ্যে আরেকটি আছে ডেট, আর একটি হলো ইকুইটি। মানে লায়াবিলিটি সাইডের একটি ইম্পর্টেন্ট পোর্শন হলো ডেট অ্যান্ড ইকুইটি। ডেট বলতে আমরা কি বুঝি বলেন, ডেট বলতে কি বুঝি? ডেট স্যার ওই যে দায় যেটা মানে ই যেটা অল ডেবিট থেকে লায়াবিলিটিস, এটা ডেট না। অল হ্যাঁ লায়াবিলিটিস। হ্যাঁ, অল লাইবিলিটি। জি, লায়াবিলিটিস অথবা অব্লিগেশন, যেটাই বলি, অব্লিগেশন অফ দ্য ফার্ম। অব্লিগেশন অফ দ্য ফার্ম কখন তৈরি হয়? অ্যারাইজেস when the firm take loan, when the firm issue bond or debenture। মানে এরকমের সিচুয়েশনে কি হয়, লায়াবিলিটি অ্যারাইজ করে বা অব্লিগেশন তৈরি হয়। আর এই অব্লিগেশন গুলি, এগুলিকে আমরা বলছি ডেট। তো এখন ডেট অ্যামাউন্ট যদি আমরা জানতে চাই যে একটি ফার্মের ডেটের পরিমাণ কত, সেক্ষেত্রে আমরা টোটাল অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে আমরা ইকুইটি পাই। তাহলে লায়াবিলিটি বের করার জন্য কি করব? অ্যাসেট থেকে ইকুইটি বাদ দিব। ইউ গট দি পয়েন্ট? অ্যাসেট মাইনাস জি স্যার। লায়াবিলিটি ইকুয়াল টু যদি শেয়ার হোল্ডার্স ইকুইটি হয়, তাহলে অ্যাসেট থেকে ইকুইটি বাদ দিলে আবার কি পাবো? লায়াবিলিটি পাবো। কারণ দুই সাইড তো সমান। দুই সাইড যেহেতু সমান, অ্যাসেট থেকে আমরা লায়াবিলিটি বাদ দিলে পাবো ইকুইটি, আবার অ্যাসেট থেকে ইকুইটি বাদ দিলে পাবো লায়াবিলিটি। এটা তো স্যার অ্যাকাউন্টিং এর মূল সূত্র। জি, তার মানে অ্যাকাউন্টিং এর যে মূল ওইটা স্যার ইকুয়েশন, আসলে আমরা পড়ছিলাম অ্যাসেট প্লাস লাইবিলিটিস ইকুয়াল ইয়ে কি কয় ওনার। অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এটা হলো হ্যাঁ অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটাই এটা শিখেছেন। এখন জি সেটা স্যার। আমরা তো এখানে ওয়ান তিনটা মাইনাস বিষয়, করবো আর কি। এখানে হলো তিনটা বিষয়, একটা হলো অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি। এখন অ্যাসেট জি ইকুয়াল স্যার। টু লায়াবিলিটি প্লাস ইকুইটি। এখন অ্যাসেট থেকে লায়াবিলিটি মাইনাস করলে শুধু ইকুইটি পাবো, আবার অ্যাসেট থেকে জি স্যার। ইকুইটি মাইনাস করলে আমরা লায়াবিলিটি পাবো। তার মানে ওইটাকেই আমরা এদিক সেদিক সাইড চেঞ্জ করে আমরা এটা করবো আর কি। বের করতে পারি, আর জানতে নয় পারি। ছয় করবো আর কি স্যার। 9-6 করবো স্যার। 9-6 হয় নাই না মানে এদিক সেদিক করবো আর কি। 9-6 তো আবার নেগেটিভ মিনিং। স্যার। 9-6 তো আবার স্যার নেগেটিভ মিনিং আছে। নিশাদ কি জয়েন করছে স্যার? নিশাদ হ্যাঁ হ্যাঁ, করছে। জয়েন করেছে, দেখা তো যাচ্ছে। নিশাদ শুনতে পাচ্ছো? জি আছি স্যার। জি, যাক না, মাশাআল্লাহ। আমি আবার নিশাদ মেসেজটা দেখলাম তো। স্যার ভ্যালু ভার্সেস কস্টটা কি? জি। ও আচ্ছা ভাই। নিশাদ কি আবার মাহফিলে আছে নাকি? নিশাদ বাসায় আছে না মাহফিলে আছে? বাসায় স্যার এই সপ্তাহটা স্যার আমার স্যার একটু ঝামেলা দিতেছে আর কি স্যার আসলে। আচ্ছা আচ্ছা। ভ্যালু, মানে নেক্সট ক্লাস থেকে স্যার আর সমস্যা নাই, সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। ভ্যালু বলতে কি বুঝি আমরা সেটা? ভ্যালু বলতে বুঝি আমরা বুক ভ্যালু অথবা মার্কেট ভ্যালু। তো ভ্যালু হলো আমরা, জি, একটা হলো ভ্যালু আর একটা হলো প্রাইস। মার্কেট ভ্যালু হলো প্রাইস, আর বুক ভ্যালু হলো এর ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু যেটা। মার্কেট ভ্যালুটা হচ্ছে প্রাইস। প্রাইস, আর এটার যে বুক ভ্যালু সেটা কি আমরা বলছি সমস্ত ভ্যালু। খরচ সহ যেটা আসে সেটা হলো প্রাইস, আর উৎপাদন খরচ যেটা সেটা ভ্যালু। বিষয়টি এরকম না। মনে করেন আপনি একটি অ্যাসেট কিনলেন, কত টাকা দিয়ে? 1 লাখ টাকা দিয়ে একটি অ্যাসেট কিনলেন। তাহলে মার্কেটের প্রাইস হলো 1 লাখ, তাহলে এটা হলো প্রাইস। ইউ গট দি পয়েন্ট? 1 বছর ইউজ করলেন, 1 বছর ইউজ করার পর এটা মার্কেটে বিক্রি করতে গেলে তো আর 1 লাখ পাবেন না। না, কত পাবেন? মনে করেন ধরলাম 80,000 পাবেন, তাহলে 80,000 হলো মার্কেট প্রাইস।
আর ভ্যালু বলতে 1,00,000কে আপনি যদি মানে এর একটা ম্যাচুরিটি টাইম ধরেন যে এই অ্যাসেটটা কত বছর চলবে, ধরলাম 10 বছর, তাহলে 10 বছরে এক বছরে এটি ভ্যালু কমবে কত, 10,000 করে। তাহলে 2 বছর পর এর ভ্যালু কত থাকে, 80,000। 80,000। তাহলে 2 বছর পরে আমরা বলবো যে 1,00,000 টাকা মার্কেট প্রাইস দিয়ে কিনেছিলাম, এখন এর ভ্যালু হলো 80,000। এখন 80,000 টাকার ভ্যালু যে অ্যাসেটটি, এটি মার্কেটে এখন বিক্রি করতে চান, আপনি যত পাবেন সেটা হবে প্রাইস। 80,000 পেতে পারেন, বেশি পেতে পারেন, কম পেতে পারেন, বাট যেটা পাবেন সেটা হলো মার্কেট প্রাইস। আর যেটি আপনি মানে লাইফ টাইম ধরে যেটি আপনি বাদ দিয়ে এখন যেটা ধরলেন এটি হলো ভ্যালু। ঠিক আছে? জি স্যার, বুঝছি। জি তার স্যার। মানে এর যে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যেটি থাকে সেটি হলো ভ্যালু বা বুক ভ্যালু। এখন আপনি একটি অ্যাসেট কিনলেন, ওই যে এক্সাম্পলটা বললাম 1,00,000 দিয়ে, 2 বছর পর 20,000 টাকা ডেপ্রিসিয়েশন বাদ দিলেন, তাহলে এর বুক ভ্যালু থাকলো কত, 80,000। 80,000। আর শুরুতে এর বুক ভ্যালু ছিল 1,00,000 যখন কিনেছেন তখন, এখন এর বুক ভ্যালু হলো 80,000। এটা হলো ভ্যালু। আর বাদ বাকি যেটা হলো কম্পেনসেশন, যেটি বাদ দিয়েছি সেটি অবশ্যই হলো, যেটা স্যার, হ্যাঁ সেটা হলো অবশ্যই। ডেপ্রিসিয়েশন। এখন এখানে প্রশ্ন হলো ডেপ্রিসিয়েশন কি, এখানে প্রশ্ন হলো ডেপ্রিসিয়েশন কি। ডেপ্রিসিয়েশন হলো it is the portion of cost of an asset which is dispersed over the lifetime. মনে করেন 1,00,000 টাকা হলো এর কস্ট, 1,00,000 টাকা হলো এর কস্ট, প্রতি বছরে 10,000 করে আমরা ডেপ্রিসিয়েশন দেখাচ্ছি। তার মানে এই কস্টটাকে যদি এক বছরে, যে বছর আমরা অ্যাসেটটা কিনলাম ওই বছর যদি আমরা ইনকাম স্টেটমেন্টে 1,00,000 টাকা আমরা খরচ হিসেবে দেখাই, তাহলে তো ওই বছরে প্রফিট অনেক কমে যাবে, তাই না? কারণ 1,00,000 টাকা অ্যাসেট কিনলাম, এখন যদি এক্সপেন্ডিচার 1,00,000 আমরা লিখি, তাহলে কি হবে, আপনার ইনকাম স্টেটমেন্টে খরচ অনেক বেশি হয়ে যাবে এবং দেখা যাবে প্রফিট কমে যাবে অথবা লসেও চলে যেতে পারে। এই জন্য এই টোটাল কস্টকে আমরা ভাগ করে প্রতি বছর অল্প অল্প করে এক্সপেন্স হিসেবে দেখাই। তাহলে কস্ট হলো, কস্ট ইজ দ্য এক্সপেন্স টু অ্যাকোয়ার অ্যান অ্যাসেট। একটা অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য, কেনার জন্য, পাওয়ার জন্য যে এক্সপেন্সটি হয় সেটি হলো কস্ট। আর এক্সপেন্স হলো এই কস্টের মধ্যে, মানে এই কস্ট এটাকে ভাগ করে এর একটা পোর্শন যেটিকে আমরা প্রতি বছর খরচ হিসেবে দেখাই, ওটি হলো এক্সপেন্স। বুঝছেন কস্ট আর এক্সপেন্স, বুঝছেন? কস্ট কি, এক্সপেন্ডিচার টু অ্যাকোয়ার অ্যান অ্যাসেট, একটি অ্যাসেট কিনলাম, যত খরচ হলো এটি হলো কস্ট। তাহলে এক্সপেন্স কি, এক্সপেন্স হলো এই কস্টকে এক বছর খরচ হিসেবে না দেখিয়ে প্রতি বছর ভেঙে ভেঙে অল্প অল্প করে দেখাচ্ছি, সেটি হলো এর এক্সপেন্স। এবার বুঝছেন কিনা? স্যার এবার বুঝছি স্যার, ক্লিয়ার আছে। অর্থাৎ আমরা যে একটা ধরেন আমরা 1,00,000 টাকা একটা জিনিস কিনলাম, এটা একবারে দেখায় মানে দেখানোটা, এটা মানে না দেখায় আমরা এটা ভেঙে 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 প্রতি বছর কম কম করে যেটা দেখাচ্ছি সেটা হলো খরচ বা এক্সপেন্স। একবারে যদি দেখাই, একবারে দেখাইলে তো আমাদের খরচ এক্সপেন্স বেড়ে হয়ে যাচ্ছে। যাবে, অনেক বেশি এক্সপেন্স হয়ে যাবে, তাই না? অনেক বেশি এক্সপেন্স হয়ে যাবে, তখন তো ওই বছরে দেখা যাবে প্রফিটই হবে না, কারণ এত বিশাল খরচ। এই জন্য এটাকে আমরা এক্সপেন্স হিসেবে না দেখিয়ে আমরা কি বলি, কস্ট। এবং কস্ট আমরা অ্যাসেট হিসেবে দেখাই এটা। এবং এই কস্ট যেহেতু এটা এর একটা লাইফ টাইম থাকে, এটাকে আমরা প্রতি বছর ভেঙে ভেঙে অল্প অল্প করে আমরা ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে দেখাই। তার মানে সেটাই হলো আমাদের এক্সপেন্ডিচার বা এক্সপেন্স।
তাহলে কস্ট, এক্সপেন্স, ভ্যালু, প্রাইস, এগুলি কিন্তু আলাদা আলাদা মিনিং আছে, এই কয়টা বুঝতে হবে। একটা হলো ভ্যালু, একটা হলো প্রাইস, একটা হলো কস্ট, আর একটা হলো এক্সপেন্স। এই চারটা বুঝছেন কিনা? এগুলো বেসিক বিষয়। ইমাম বুঝছেন? ইমামুল, ইমামুল শুনতে জি, স্যার। পাচ্ছেন না? ইমামুল বুঝছেন কি? নিশাত, জি স্যার, জি স্যার, আমার নেটে একটু প্রবলেম করতেছে। আচ্ছা। তাহলে চারটা বিষয় কি কি? ভ্যালু, স্যার শোনা যাচ্ছে আমার কথা তো? মাঝে মধ্যে শোনা যায়। ভ্যালু, প্রাইস, জি স্যার। কস্ট, এক্সপেন্স, এই চারটি বিষয় বুঝছেন কিনা? জি স্যার, স্যার বুঝতে পারছি। হুম, গুডের যে ভ্যালুটা ওটা হলো স্যার, আর মার্কেট যে ভ্যালুটা আছে ওটা হচ্ছে স্যার প্রাইস। আর হচ্ছে এই যে এক্সপেন্স হচ্ছে যে ভেঙে ভেঙে যে খরচটা দেখানো, এটাকে স্যার expense। হুম। তো আর একটা কি বললেন স্যার, ওটা আমি বুঝতে পারি। তাহলে এবার আসেন ভ্যালু আর কস্টের মধ্যে রিলেশন কি? আপনি যে অ্যাসেটটা কিনলেন, এটাকে এক্সপেন্ডিচার বলবেন নাকি কস্ট বলবেন? হুম, এটা তো কস্ট। কস্ট। আর যেটা কস্ট এটাই হলো বুক ভ্যালু। এরপরে যে স্যার ভেঙে ভেঙে। এবারে খেয়াল করেন, যেটা কস্ট এটাই হলো বুক ভ্যালু। সেটাই বুক। প্রতি বছর এই কস্ট কমতে থাকবে, কারণ এখান থেকে এক্সপেন্স হিসেবে দেখাবো, তার মানে বুক ভ্যালু তখন কমতে থাকবে। ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, তাহলে যেহেতু অ্যাসেট কেনার খরচটি এটি এক্সপেন্স না, এটি হলো কস্ট, তাহলে এটি আমরা অ্যাকাউন্টিং এর কোন স্টেটমেন্টের মধ্যে লিখবো? 1 লাখ টাকার অ্যাসেট কিনলাম, এটা কোথায় আমরা ট্রিটমেন্ট এটা দিব? তো হুম, ব্যালেন্স শিটে স্যার, অ্যাসেট এটা ফিক্সড। ব্যালেন্স শিটে লিখবো। এটা স্যার ব্যালেন্স শিটে, হ্যাঁ ব্যালেন্স শিটে অ্যাসেটে দেখাবে, আর এক্সপেন্ডিচার যেটা এটা ওই ডেপ্টে দেখানো, দায়ে দেখানো হবে যেটা খরচটা। আমরা ব্যালেন্স শিটে দেখাবো। আপনি র মেটেরিয়ালস কিনলেন, এটি কোথায় দেখাবেন? হ্যাঁ, এটি কোথায় দেখাবেন? তো এটা তো ইনকাম। র ইনকাম মেটেরিয়ালস এটা তো সব এক্সপেন্ডিচার, খরচ। এক্সপেন্স। আচ্ছা, তাহলে এইটাই হুম, হলো ডিফারেন্স। এটাই হলো ডিফারেন্স, দুইটাই কিন্তু আপনি কিনেছেন, একটা কিনেছেন অ্যাসেট আর একটা কিনেছেন র মেটেরিয়ালস। র মেটেরিয়ালস কিনছেন কত? মনে করেন 1 লাখ। অ্যাসেট কিনেছেন কত? 1 লাখ। দুইটাই তো আপনার খরচ হয়েছে, তাহলে একটা স্যার, দুইটা আপনি কেন খরচ হিসেবে আর ইনকাম স্টেটমেন্টে লিখবেন না? স্যার কারণ স্যার র মেটেরিয়াল যেটা, এটা হলো আমি ব্যবহার জন্য তো কিনছি, যেটা একবারে আমি খরচ করে ফেলবো, এটার আর নেক্সট টাইম ফিউচার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, ওইটা যে কোনো সময় বিকল হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আমি যে অ্যাসেটটা কিনলাম সেটা আমার দীর্ঘমেয়াদী, এটা আমার বহু বছর ব্যবহার করার একটা আছে। যেমন স্যার এখানে একটা মেশিন কিনলাম, আর এটা হলো একটা অ্যাসেট, কিন্তু মেশিনটা ঠিক করার জন্য একটা পার্টস, এটা তো র মেটেরিয়াল। ডিফারেন্টটা স্যার এরকম। তার মানে যেগুলি বিজনেস অপারেশনাল কস্ট যেগুলি, সেগুলি হলো এক্সপেন্স। র মেটেরিয়ালস হলো অপারেশনের সাথে রিলেটেড, মানে প্রোডাকশনস এন্ড জি স্যার। অপারেশনস, তাহলে সেগুলি আমরা এক্সপেন্স হিসেবে লিখব। আর এটি হলো অ্যাসেট, এ কারণে এটিকে আমরা কস্ট হিসেবে হ্যাঁ, ব্যালেন্স শিটে দেখাচ্ছি। কিন্তু এটা এই asset টা আবার এটা যেহেতু অনেক বড় ধরনের,
অনেক বড় খরচ, এই কারণে কস্ট হিসেবে দেখাচ্ছি, এবং এটাকে ভেঙে ভেঙে আবার এক্সপেন্স হিসেবে কিন্তু নিচ্ছি আমরা প্রতি বছরে। প্রতি হ্যাঁ, বছর এই একবার খরচ, না দেখে আমরা ডিফারেন্স হ্যাঁ, পেতে নিই। আমরা প্রতি বছরে যেটা দেখাচ্ছি ওইটাই কিন্তু ডেপ্রিসিয়েশন। জি স্যার। ইউ গট দি পয়েন্ট? ইনকাম স্টেটমেন্ট। তার মানে আপনি এই জি স্যার। অ্যাসেটটা ইউজ করে আপনি প্রতি বছর আর্ন করতেছেন, এই কারণে ওই আর্নিং এর এগেইনস্টে আপনি কিছু আবার ওর কস্ট থেকে একটা অংশ খরচ হিসেবে দেখাচ্ছেন। এবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একবারে আমরা দেখাচ্ছি না। তাহলে ভ্যালু, প্রাইস, কস্ট, এক্সপেন্স ক্লিয়ার এবার? জি স্যার। নেক্সট টপিক। এরপরে আসি ইনকাম স্টেটমেন্ট। Income statement is that statement which describe the revenue and expenditure of the firm. Revenue and expenditure of the firm, বা অন্য কথায় ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অফ দ্য ফার্ম। ফার্মের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন সেটি ডিসক্রাইব করবে ইনকাম স্টেটমেন্ট। তার মানে তার রেভিনিউ কেমন, তার এক্সপেন্ডিচার কেমন, কি পরিমাণ আর্ন হয়েছে, কি পরিমাণ এক্সপেন্স হয়েছে, সেগুলি। এখানে আমরা এক্সপেন্স গুলি আনবো, কস্ট গুলি আনবো না। কি আনবো? এক্সপেন্স গুলি। ইউ গট দ্য পয়েন্ট? হ্যাঁ, জি স্যার। এখানে এক্সপেন্স গুলি সূত্রটা আনবো তো দেওয়াই আছে, দেখা যায়। যেগুলি অপারেশনাল খরচ যেগুলি, সেইগুলি হলো এক্সপেন্স, ওগুলি আমরা এখানে আনবো। এবং রেভিনিউ থেকে এটা মাইনাস করে আমরা নেট ইনকাম পাবো। এবং ফরম্যাটটি কিরকম? এরকম, টোটাল অপারেটিং রেভিনিউ কত আমরা সেল করে পাচ্ছি, টোটাল সেল করে যেটা পাচ্ছি সেটি হলো অপারেটিং রেভিনিউ। এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম। কস্ট অফ গুডস সোল্ড বলতে এটি প্রোডাকশন এন্ড ম্যানুফ্যাকচারিং এর যে উৎপাদন কস্ট, খরচ। প্রোডাকশন এন্ড ম্যানুফ্যাকচারিং যে কস্ট সেটি বাদ দিলাম। তারপরে সেলিং, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সেগুলি বাদ দিলাম। ডেপ্রিসিয়েশন বাদ দিলাম। ডেপ্রিসিয়েশনও বাদ দিব কেন? কারণ এটি একটি অপারেশনাল এক্সপেন্স, এ কারণে। তো বাদ দিয়ে আমরা কি পেলাম? অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকামটা কি বলা হয়? কি? ইবিআইটি। অপারেটিং ইনকামকে কি বলে? ইবিআইটি। ইবিটি স্যার। তার মানে এটাতে ইন্টারেস্ট। আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস। তাহলে এই অপারেটিং ইনকাম বা এটাই হলো ইবিআইটি। এই ইবিআইটি থেকে এরপরে একটা একটা বাদ দিব, তার মানে ইন্টারেস্ট বাদ দিব, ইন্টারেস্ট এক্সপেন্স, তারপরে ট্যাক্স বাদ দিব, বাদ দিয়ে আমরা পেয়ে যাব নেট ইনকাম। ফরম্যাটটা মনে থাকবে না? জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ স্যার, এটা মুখস্থ আছে। জি, গুড। আমি আপনার নামও কষ্ট আছে, আমাদের তো নাই। আমি তো নয়া মানুষ। না, এটা মনে থাকবে না, ওই দেখলেই। মানে সিস্টেমটা খেয়াল করেন, ইনশাআল্লাহ স্যার থাকবে। সিস্টেমটা খেয়াল করেন। সেল করে টোটাল সেলস থেকে হ্যাঁ যেটি স্যার, না পেলাম না রেভিনিউ। স্যার, স্যার এটা এটা কাহিনী স্যার, আছে যে এটা দেখা যেটুকু বুঝলাম স্যার, যে আমাদের টোটাল যে হয়েছে রেভিনিউ, মানে আমরা বিক্রি করছি, এটার আয় হচ্ছে মানে ইউএস ডলারে 2262, এর মধ্যে আমাদের কস্ট, মানে কস্টটা বিক্রি করার আগে যে আমাদের টোটালি প্রোডাকশন কস্ট, এটা বাদ দিছে হুম 1650, মানে 1655। এর সাথে আমাদের সেলিং এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন, যেমন কর্মচারীর বেতন টেতন, বিলিটি যেগুলো আছে এগুলো সব বাদ দিছে, এটা পাইছে হলো 625। তারপরে ডিপ্রিসিয়েশন, আমাদের অন্য আদার্স যে খরচগুলো আছে, যেমন ট্রান্সপোর্ট হতে পারে, হতে পারে, এগুলো মিলে খরচ দিচ্ছে, এটা বাদ দিচ্ছে $90। তারপরে আমার টোটাল মানে ইনকামটা আসছে। এর সাথে আবার আরো কিছু হয়তো আনুষঙ্গিক আছে, দুধ টুট বিক্রি করছে স্যার, এটা আসছে। এটা বাদ দেওয়ার পরে আমাদের বিফোর আর্নিং, বিফোর মানে ট্যাক্স এবং ইন্টারেস্ট, মানে আমার যদি ব্যাংক লোন থাকে বা লোন থাকে, এগুলি দেওয়ার আগে আমার ওই 219 টাকা আসছে। তার সাথে ইন্টারেস্ট আসছে আমার যে টাকাটা লোন ছিল
49 সেটা বাদ দিছে। তারপরে ওই যে যেটা আছে ট্যাক্স আসছে 84 টাকা, এটা বাদ দিছে। মানে যেটা বাদ দিয়া তারপরে ওই যে এখানে স্যার এই যে কারেন্ট 71 টাকা, ডিফার্ড ডিফার্ড যেটা এইটা একটু বোঝা দেন স্যার। ট্যাক্স দিয়েছে টোটাল, এই দুইটা মিলে হচ্ছে 84 টাকা, ঠিক আছে? টোটাল 84, তো হ্যাঁ এবছরের হ্যাঁ হ্যাঁ 71 ট্যাক্স টাকার এখন আগে বাকি ছিল 13 টাকা, আর হ্যাঁ আগে হ্যাঁ স্যার পাওনা এখন ছিল। বুঝছি। আর নেট ইনকাম আসলো এটাই। জি স্যার। নেট ইনকাম 86 স্যার ওই টাকা, যে এখানে ওই যে এই 83 এর সাথে আবার 86 টাকা নেট ইনকাম। এখন 83 পরে 43 হলো। নেট হ্যাঁ, ইনকামটা কার? নেট ইনকামটা কার? কোম্পানি কোম্পানির নেট ইনকাম নেট পাবে ইনকামটা কে? আমার। পাবে কে এটা? কোম্পানি, কোম্পানি স্যার। কোম্পানি তো ইনকাম ও করলো, ঠিক ইনকামটা আছে নিবে স্যার। কে? হ্যাঁ শেয়ার হোল্ডাররা হ্যাঁ নিবে কোম্পানির মালিক, ওনাররা একটু নিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ বিজনেস থেকে জি স্যার। ইনকামটা কে নিবে? ওনাররা নিবে। স্যার শুধু শেয়ার হোল্ডার। এখন ওনার বলতে তো শেয়ার হোল্ডার। হ্যাঁ 50%। এখন শেয়ার হোল্ডাররা পুরোটা না হ্যাঁ নিয়ে অর্ধেক নিল, 50। 50%। এই জন্য 43, মানে হ্যাঁ হ্যাঁ 50% ওটা তারা রেখে নিল, আর বাকি 50% তারা আর রেখে দিল। 50% মালিক নেই। না, জি স্যার। বাকি 50% কোম্পানির জন্য রেখে দিল, আবার বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য, আরো বেশি সেল করার জন্য। বুঝছি স্যার ইউ এখন। গট দি পয়েন্ট? এটা হলো রিটেইন আর্নিংস। জি রিটেইন স্যার। আর্নিংস হলো কোম্পানি যেটা রেখে দিল তার ফার্দার ইনভেস্টমেন্ট এন্ড বিজনেস এক্সপ্যানশন, এই পারপাসে। আর যেটি শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিল এটি হলো ডিভিডেন্ড। তার মানে ডিভিডেন্ড। 86 ডলার তো ইনকাম করলো কোম্পানি। এখন এই পুরো 86 ডলারই কিন্তু পাবে হলো কোম্পানির ওনার যারা, মানে শেয়ার হোল্ডাররা পাবে। মালিকরা, হ্যাঁ। হ্যাঁ, শেয়ার হোল্ডাররা তো আর জি স্যার। নিজেরা এসে কোম্পানি পরিচালনা করে না। এই কোম্পানির তো ম্যানেজমেন্ট আছে, আগেই আমরা বলেছি। এই ম্যানেজমেন্ট এরা ডিসিশন নিল যে শেয়ার হোল্ডাররা অর্ধেক নিবে আর বাকি অর্ধেক কোম্পানির জন্য আবার রেখে দিবে, কারণ কোম্পানি তো বিজনেসটা এখানেই থাকলে চলবে না, এটা গ্রোথ হতে হবে, এটা এক্সপান্ড করতে হবে, আরো আমাদের ইনভেস্টমেন্ট দরকার। এই জন্য অর্ধেক রেখে দিল আর প্রফিট থেকে অর্ধেক তারা নিল। কথা বুঝছেন? জি স্যার। তারপর স্যার একজন আর্টসের ছাত্র হিসেবে যেটুকু বুঝছি এটুকুই যথেষ্ট। এইটুক বুঝলি এনাফ, এইটুক যদি মনে থাকে। মনে থাকবো স্যার। নন ক্যাশ আইটেম। নেটওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করে এবার দেখি। এটা অলরেডি আমরা বলেছিলাম যে নেটওয়ার্কিং ক্যাপিটাল কোন পার্টটা, কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস, তাই না? স্যার তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে আমরা পাবো নেটওয়ার্কিং ক্যাপিটাল। সেটি এক্সাম্পল হিসেবে এখানে দেখানো আছে। এবারে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখি, এক্সারসাইজে আসেন। কোশ্চেন এন্ড প্রবলেমস। সো কোশ্চেনস এন্ড প্রবলেমস এর মধ্যে নাম্বার 1, বিশপ ইনকর্পোরেশন। এটা দেখেন, এটা পড়েন সবাই। বিশপ ইনকর্পোরেশনটা দেখেন। কি বলা আছে এখানে? চেম্বারে এখন যে কারেন্ট অ্যাসেট আছে হলো কারেন্ট অ্যাসেট আছে হলো $5,700, ফিক্সড অ্যাসেট আছে হলো $27,000, and liabilities আছে 4,400, and long term debt আছে হলো
$112,900 যেটা বের করে আছে শেয়ার হোল্ডার ইকুইটি আর ক্যাপিটাল দুইটা বাই করতে হবে। ক্যাপিটাল পারা তো যাবে বের না? হয়ে গেছে। হ্যাঁ যাবে স্যার, বের করেন। যাবে স্যার। তো দুইটার লগে কত 27 আর 5 32, 32,700, এর সাথে বাদ দিব 16,900, তাহলেই তো বের হয়ে যায়। হুম কারেন্ট অ্যাসেট 5,700 মাইনাস 4,000। ইকুইটি কত আসে? ইকুইটি কত আসে? ইকুইটি কিভাবে বের করব আগেই তো আমরা শিখে আসছি। টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি। হ্যাঁ, তাহলে বের করে ফেলেন। তো 15,400, 15,400। হুম আর নেটওয়ার্কিং ক্যাপিটাল? ওইটা তো 1,300। আচ্ছা, তাহলে তো পেয়েছেন সবাই। 2 নম্বরটা পারবেন না? ইনকাম স্টেটমেন্টের যে ফরম্যাটটি আমরা দেখে আসলাম ওই ফরম্যাটে করতে হবে। স্যার এটা করতে হবে স্যার, এটা তো থেকে স্যার কস্ট গুলো এই এক্সপেন্স গুলো বাদ দিলে একটু স্যার ট্যাক্সটা বাদ দিলে। সেলস দেয়া আছে, সেলস থেকে বাদ দিবেন কি? কস্ট। আর এই এক্সপেন্স এই যে সেলস থেকে বাদ দিব কস্ট, তারপরে বাদ দিব এক্সপেন্স। এটা হইলো আমার নেট ইয়া ইয়া বিফোর ইনকাম টেবিল হইলো, তারপরে বাদ। তারপরে ট্যাক্স 35%। হ্যাঁ, ওইটার তারপরে ইন্টারেস্ট বাদ দেওয়ার পর ওইটা হলো ওই টোটাল টাকা থেকে 35% ব্যাট বাদ দিব। ট্যাক্স। হুম তো ওইটা নেট ইনকাম, এরপরে ডিভিডেন্ড রেখে বাকিটা হলো স্যার পেইড আউট 30,000 ক্যাশ ডিভিডেন্ড, 30,000 ক্যাশ এর মধ্যে ডিভিডেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেট ইনকাম থেকে এখানে একটা 30,000, প্রশ্ন আছে স্যার। নেট ইনকাম থেকে 30,000 বাদ দিলে বাকিটা হবে বাদ রিটেন দিয়ে আর্নিংস। হ্যাঁ হ্যাঁ, আগে রিটেন আর্নিংটা দেওয়া ছিল, এখানে আমি ভুল করি। ঠিক আছে তাহলে তো বুঝছেন সবাই। স্যার। মোটামুটি স্যার। এতটুকু বুঝলেই হবে। তাহলে এই চ্যাপ্টারে আমরা এতটুকু জানলেই চলবে। চ্যাপ্টার 2 তো শেষ না স্যার? চ্যাপ্টার 2 তো যে বললামই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এতটুকু জানলাম আমরা। এরপরে আমরা যেটা ফোকাস করব সেটা হলো আমাদের অ্যানালাইসিস। মিড টার্ম মিড টার্মের তো ডেট এখনো হয়নি স্যার, আমাদের মিড টার্ম কবে হবে? 6টা ক্লাস হবে আজ। মানে কয় তারিখের দিকে হয়তো? আপনি তো 6টা ক্লাস পাবেন, মানে 6 এখনো উইক। 3টা। 6 উইকের মধ্যে আমাদের কয় উইক হলো? 3 উইক। 3টা। হ্যাঁ স্যার, 3 উইক হয়ে গেল, তাহলে আরো আরো 3টা উইক আছে, একটা কম দিয়ে টোটাল এত বেশি? 6টা উইক পাবেন। 6টা উইক পরে পরীক্ষা। এটার জন্য তো আমরা এখনো 3টা ক্লাস পাচ্ছি। আরো 3টা ক্লাস আছে তো। হুম স্যার আজকে শেষ করে দেন না?
পেয়ে যাবেন হয়তো 2 এক এক ঘন্টা সপ্তাহের করি মধ্যে। অন্তত আরো। বিশেষ ভাই মাত্র তো 19 বাজে, অন্তত 1 ঘন্টা করি। আর আরেকটা অঙ্ক স্যার দেখা বলবো, মজাই আমরা লাগতেছে। একটা দেখেন, আমরা 8:20 বাজে তো, মাত্র নিউ চ্যাপ্টার 8:20 বাজে না 8:45 পর্যন্ত অন্তত কন্টিনিউ করি, ঠিক আছে? 8:20 বাজে না এখন, 8:45 শেষ করলে চলবে না? নিশাদ ভাই এখন একটু কাজ আছে। একটা পর্যন্ত করে দেন। আচ্ছা, এবারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে আসি আমরা। স্যার আমরা তাহলে ওই যে এখানে যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে এটি করার চেষ্টা করবো না স্যার। জি, আবার বলেন। মানে এখানে যে এক্সারসাইজ 11টা এক্সারসাইজ দেওয়া আছে, এটা কি স্যার ওইখানে যে এক্সারসাইজ দেওয়া আছে 11টা, এখানে স্যার করার চেষ্টা করবো না, তাহলে হয়তো ব্রেনটা একটু খুলবে। কোনটা বুঝলাম না? বলতেছে ওই যে বাকি এক্সারসাইজ ও, ওই যে চ্যাপ্টার 2 এর, বাসায় প্র্যাকটিস করবে। চ্যাপ্টার 2 এর কথা বলছেন? জি স্যার। চ্যাপ্টার 2 এর তো আমরা তো সব করি নাই, তো সবগুলি তো আমাদের টপিকের আমরা সাথে চেষ্টা রিলেটেড করলাম না, স্যার বাকিগুলো। সবগুলি তো আমরা পড়ি নাই, যেগুলি পড়ছি সেগুলি আমি বলছি। এরপরে ট্যাক্স ক্যালকুলেশন, তারপরে অনেক কিছু আছে, ওগুলি তো আমরা আচ্ছা পড়ি ঠিক নাই, আছে স্যার। ওগুলি লাগবে না, ওগুলির টপিক আলাদা, যে ম্যাথও আলাদা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স তো অনেক কিছু আছে। জি। এটা অ্যাকাউন্টে চলে যাবে ভাই। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, তার মানে যে স্টেটমেন্ট আমরা জানলাম, এই স্টেটমেন্টগুলি কিভাবে অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি? রিভিউ অ্যান্ড অ্যানালাইজিং দ্য স্টেটমেন্ট ফর বেটার ডিসিশন মেকিং। একটা স্টেটমেন্টকে আমরা কি করব? রিভিউ করব, অ্যানালাইজ করব ফর বেটার ডিসিশন মেকিং। এটাকে আমরা স্টেটমেন্ট অ্যানালাইসিস বলি। কেন করব? আর যাতে বেটার ডিসিশন নিতে পারি, এই অ্যানালাইসিসের উপরে বেস করে। তো এখন এটি করার জন্য আমাদের কি দরকার? কিছু টুলস টেকনিক দরকার, যে কিভাবে আমরা করব। এবং সেই টুলস টেকনিকের মধ্যে অনেক টেকনিক রয়েছে। এর মধ্যে একটা টেকনিক এতদিন আপনারা শিখে আসছেন, সেটা হলো রেশিও অ্যানালাইসিস। এটি সবাই জানেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার জন্য ইম্পর্টেন্ট একটি টেকনিক, সেটি হলো রেশিও অ্যানালাইসিস। আসছে চলে চলে আসো। স্যার, আপনি কি হ্যাঁ উপরের ছবি দেখে তো তাই মনে হচ্ছে স্যার ডিসপেন্সারি তৈরি আছে। চেম্বারে? হ্যাঁ ওই যে স্যারের মাথার উপরে একটা ছবি দেখা যাচ্ছে চেম্বারে। এই নিশাদ ভাই তো নাই দেখা যায়। ওনার রেকর্ডিং হচ্ছে দেখে চলে গেছে, পরে রেকর্ডিং হ্যাঁ, রেকর্ডিংটা নিশাদ। নাই স্যার। নাই। হ্যাঁ, ওই যে একটা ফোন আসছিল, তো ফোন আসাতে ওই যে নেট ডিসকানেক্ট হয়ে গেছে। বুঝতে পারছি স্যার। যাই হোক, বুঝতে পারছি স্যার। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ওকে ফাইন। তো আমরা
যেটি শুরু করলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার জন্য টেকনিক দরকার হয়, এটি আমরা বলেছিলাম। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টেকনিক, যে টেকনিকটা আমরা এতদিন শিখে আসছেন, সেটি হলো রেশিও অ্যানালাইসিস। তারপরে এরকম আছে কমন সাইজ ব্যালেন্স শিট, মানে কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট যেটি বলি। তো এটি একটি অ্যানালাইসিস। হরাইজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস, এরকমের ডিফারেন্ট অ্যানালাইসিস রয়েছে। আর একটি হলো ডুপন্ট অ্যানালাইসিস। তো এর মধ্যে আমরা ডুপন্ট অ্যানালাইসিসটা বেশি হাইলাইট করব, আর রেশিওর মধ্যে ইম্পর্টেন্ট কিছু হাইলাইট করব। যেগুলি আগে জানা আছে ওগুলি আর আমরা বেশি সময় নষ্ট করব না। রেশিও তো আগে অনেক করেছেন, যেগুলি নতুন ওগুলি হাইলাইট করব। স্যার ঠিক আমাদের আছে? একটু বেসিক কিছু নতুন কিছু ধারণা দিচ্ছেন, যাতে আমরা জি। অ্যাডভান্স চিন্তা ভাবনা করলেও যেন পারি। হুম, ইমামুল কি বললেন? স্যার নতুন টেকনিক গুলা একটু বেসিকটা জাস্ট একটু মানে ধরাই দিয়েন স্যার, যাতে আমরা জি ইচ্ছা জি করলে নিজেরাও যেন অ্যাডভান্সে চেষ্টা করতে পারি। জি, ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে টেকনিকগুলি সম্পর্কে আইডিয়া নেব। এক নম্বরে তো রেশিও অ্যানালাইসিস বললাম। So this is the widely mostly used technique to analyze the financial statements, and there are different categories of ratios যেগুলি আপনারা সবাই জানেন। এবং এই রেশিওগুলি হলো ভিন্ন ভিন্ন ফার্মের ফাইন্যান্সিয়াল হেলথের বিভিন্ন ভিন্ন পার্টকে অ্যানালাইসিস করার জন্য এর আলাদা আলাদা সেটস অফ রেশিওস রয়েছে। যেমনি লিকুইডিটিকে অ্যানালাইসিস করার জন্য একটা পার্ট, এক ধরনের রেশিও রয়েছে। তারপরে এর অ্যাসেট ম্যানেজমেন্টকে বোঝার জন্য এক ধরনের রেশিও রয়েছে। তারপরে এর অপারেটিং এফিসিয়েন্সি বোঝার জন্য এক ধরনের রেশিও। এরকমের ভিন্ন ভিন্ন পার্ট বোঝার জন্য ভিন্ন ভিন্ন রেশিও। তার মানে আমরা যেমনি বডির ভিন্ন ভিন্ন অর্গানকে বোঝার জন্য ভিন্ন ভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট করি, তাই না? আপনার হার্ট ভালো আছে জি কিনা, স্যার। আপনার লিভার ভালো আছে কিনা, কিডনি ভালো আছে কিনা, তো এগুলি আমরা কিভাবে বুঝি? ওই যে প্যাথোলজিক্যাল টেস্ট করি। তারপরে সবগুলি ভালো থাকলে তখন কি বলি? যে ফুল বডি চেক আপ করে ভালো পাওয়া গেছে, তাহলে শরীরে কোনো রোগ নেই, এইভাবে বলি। তো এখন ফার্মের লিকুইডিটি আমরা টেস্ট করলাম, বললাম যে লিকুইডিটি পজিশন ভালো। অ্যাসেট ম্যানেজমেন্ট টেস্ট করলাম, বললাম যে অ্যাসেট ইউটিলাইজেশন ভালো। তারপরে প্রফিটেবিলিটি ভালো। তাহলে তো ফার্মের সব অর্গানগুলোই ভালো ফাংশন করছে, তাহলে কোম্পানি ওভারঅল কি বলি? কোম্পানি ইজ পারফর্মিং ওয়েল, দেয়ার অ্যাক্টিভিটিস, দেয়ার প্রফিটেবিলিটি, দেয়ার পজিশন ইজ গুড এনাফ, তখন এটাকে আমরা ভালো হিসেবে বলি। আবার কখনো কখনো দেখা যায় কোনো পার্টিকুলার সেক্টরে তার ভালো, আবার অন্য একটি সেক্টর তার আবার একটু সমস্যা, এরকম হতে পারে। কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা কি দেখি? সব অর্গানগুলি ভালো, কিন্তু তার হার্টে একটু সমস্যা। আবার হার্ট ভালো আছে, কিডনিতে একটু সমস্যা। তো এরকমের আবার যেমনি হয়। তো ফার্মের দেখা গেল সব ঠিক আছে, কিন্তু লিকুইডিটিতে একটু সমস্যা। লিকুইডিটি মানে ক্যাশ ক্রাইসিস, যে ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিং সবই ভালো মতো চলছে, কিন্তু তার লিকুইডিটি ম্যানেজমেন্টে কিছুটা সমস্যা রয়েছে। তো এরকম আমরা দেখে থাকি বিভিন্ন সময়। তো এই রেশিওর ভিন্ন ভিন্ন সেক্টর রয়েছে, ভিন্ন ভিন্ন পার্ট রয়েছে। এটি বইয়ের একটি পেজে সবগুলি একসাথে আছে, দেখেন। ওই পেজটা ওপেন করেন বা আমি শো করি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? না স্যার, স্ক্রিন শেয়ার হয় নাই। স্যার আসে নাই, স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, আবারও দিচ্ছি। এবার দেখেন। জি স্যার, জি স্যার, এই যে এগুলাই।
তাহলে এখানে দেখেন, কত পেজে স্যার এটা? স্যার এটা হ্যাঁ কত নম্বর পেজে? পেজ নাম্বারটা কত? এটা 98, না 98 না 57, 57 57 এই যে দেখা যাচ্ছে 57। তাহলে এখানে দেখেন 1 2 3 4 5, 5টি সেকশন রয়েছে। তার মানে হোল বডি চেক আপ করার জন্য 5টি টেস্টের নাম আছে এখানে। কি কি? লিকুইডিটি, তারপরে লং টার্ম সলভেন্সি, অ্যাসেট ইউটিলাইজেশন, তারপরে প্রফিটেবিলিটি, মার্কেট ভ্যালু। বুঝছেন? জি স্যার। আচ্ছা সুন্দর করে 3 টেবিল নাম্বার। জি, তাহলে আমরা রেশিও সম্পর্কে একটা আইডিয়া নিলাম। এগুলি আপনাদের জানা আছে, এজন্য আর ডিটেলসে যাচ্ছি না। এখানে অনেক রেশিও আছে, এগুলির মধ্যে দেখবেন এগুলি তো ফর্মুলা অনেক কিছু জানেন। তারপরে একটা টেকনিক আমরা বললাম রেশিও, তারপরের টেকনিক যেটি বলবো সেটি হলো হরাইজন্টাল, হরাইজন্টাল অ্যানালাইসিস। হরাইজন্টাল বলতে কি? এই যে আনুভূমিক। জি, তার মানে একটা বছরের সাথে আরেকটা বছরের ইয়ার টু ইয়ার কম্পারিজন, এটা হলো হরাইজন্টাল অ্যানালাইসিস। এবছরে আপনার প্রফিট 1 লাখ, পরের বছরে 2 লাখ, পরের বছরে 1.5 লাখ। তার মানে এই যে এইভাবে একটা ইয়ারের সাথে আরেকটা ইয়ার, তার সাথে পরের ইয়ার, এইভাবে। তার মানে এইভাবে যে আমরা অ্যানালাইসিসটা করি ইয়ার টু ইয়ার, সেটি হলো হরাইজন্টাল অ্যানালাইসিস। বুঝছেন? আমরা বিভিন্ন সময় অ্যানালাইসিস করি এরকম, যে বছরের সাথে পরের বছর, তার আগের বছর, 5 বছরের ডেটা অ্যানালাইসিস করি। এটা ইয়ার টু ইয়ার যখন করি তখন এটাকে বলে হরাইজন্টাল অ্যানালাইসিস। আর ভার্টিক্যাল কোনটা? ভার্টিক্যাল হলো এরকম, বুঝছেন? টপ ডাউন। টপ হলো, মনে করেন আমরা যদি ইনকাম স্টেটমেন্টের কথা বলি, ইনকাম স্টেটমেন্টের টপ কি? সেলস রেভিনিউ। আর বটম লাইন কি? বটম লাইন হলো নেট প্রফিট, নেট ইনকাম, তাই না? টপ হলো সেলস রেভিনিউ আর বটম লাইন হলো নেট ইনকাম। এখন এটা কম্পেয়ার করব যে সেলস এর কত পার্সেন্ট নেট ইনকাম। সেলস মনে করেন 1 লাখ, আর এদিকে নেট ইনকাম সব খরচ বাদ দিয়ে বের হলো 10,000। তাহলে এখন বলেন সেলস এর কত পার্সেন্ট নেট ইনকাম? কত পার্সেন্ট? 1 লাখ টাকা সেলস, নেট ইনকাম বের করলাম 10,000। তাহলে সেলস এর কত পার্সেন্ট নেট ইনকাম হয়েছে? জি 10%। তাহলে এটা কিভাবে বের করলাম? কার সাথে কার? টপের সাথে বটমের কম্পেয়ার করলাম না? টপ বটম। তাহলে এই যে টপ এবং বটম, এই যে টপ বটম যে কম্পারিজন, এই অ্যানালাইসিস, এটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। বুঝছেন? আবার ব্যালেন্স শিট ধরেন, ব্যালেন্স শিট বটম লাইন কি? টোটাল অ্যাসেট, আর একদিকে হলো টোটাল লায়াবিলিটিস। এই টোটাল অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট কতটুকু? টোটাল অ্যাসেট মনে করেন 10 লাখ, কারেন্ট অ্যাসেট 1 লাখ। তাহলে টোটাল অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট কত পার্সেন্ট? 1%, 10%। 10%। আবার টোটাল লায়াবিলিটিস এন্ড ইকুইটিস তো 10 লাখ। 10 লাখের মধ্যে আপনার ডেট, টোটাল ডেট হলো আপনার কত? 8 লাখ।
তাহলে কত পার্সেন্ট? 8%, 80% হয়ে যায়। 80%। তাহলে আমরা কার সাথে কার কম্পেয়ার করলাম? এই যে বটমের সাথে বটমের সাথে এইভাবে কম্পেয়ার করলাম টপ। এই অ্যানালাইসিস গুলিকে কি বলে? কি বলে? দুইটা তিনটা শিখলাম। ভার্টিক্যাল অ্যানালাইসিস। হরিজন্টাল সেট, আর এটা হলো এখন যেটা বলতেছেন এটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, আরেকটি হলো কমন সাইজ। কমন সাইজটা কি? কমন সাইজ আপনার ভার্টিক্যালের ক্ষেত্রে হতে পারে, এটি কমন সাইজ হরাইজন্টালের ক্ষেত্রে হতে পারে। এটি কি? এটি হলো, মনে করেন আপনি একটি বড় ফার্ম, লার্জ ফার্মের সাথে কম্পেয়ার করব আমরা একটি স্মল ফার্মের। এখন লার্জ ফার্মের সাথে স্মল ফার্মের কম্পারিজন কিভাবে হবে? আপনি পড়েন এমবিএ তে, এখন আপনি ভালো স্টুডেন্ট নাকি ক্লাস 5 এর বাচ্চা ভালো স্টুডেন্ট, এটা কম্পেয়ার করা যাবে? না স্যার। এটা কম্পেয়ার করা তো যায় না, কারণ আপনার ক্যাপাবিলিটি এই যেটা এক ধরনের, আর ও হলো 5 এর বাচ্চা, ওর সাথে তো 5 এর আরেকটা বাচ্চার কম্পেয়ার করা যায়। কিন্তু এটার কম্পারিজনের একটা ওয়ে আছে, সেটি হলো কমন সাইজ। কমন সাইজটা কি? এই যে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, যে আপনাকে বলবো আমরা, আপনি 4 এর মধ্যে কত পেয়েছেন? 3.8। আর ওই বাচ্চার রেজাল্টকে যদি আমরা 4 এর মধ্যে কনভার্ট করে বলি যে ও 4 এর মধ্যে কত পেয়েছে, ও পেয়েছে মনে করেন 3.7, তাহলে বলবো, বা 3.9, তাহলে বলবো আপনার চেয়ে ও বেশি পেয়েছে, তাহলে ওর পারফরমেন্স ভালো, আর আপনি পেয়েছেন 3.8। কথা বুঝছেন? আপনি কি জানেন, ও কি জানে, তারপরে আপনার এরিয়া অফ স্টাডি, ওর এরিয়া অফ স্টাডি, আপনি কি কি সাবজেক্ট পড়েছেন, ওর কি কি সাবজেক্ট পড়লো, সেগুলিতে আমরা কম্পারিজন সম্ভব না। তখন কি করবো আমরা? আমরা একটা কমন সাইজে আসতেছি, কমন সাইজে এসে আমরা একটা প্ল্যাটফর্মে এসে কম্পেয়ার করতেছি, এটা হলো কমন সাইজ। এখন এই কমন সাইজটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে করব? আমরা পার্সেন্টেজে কনভার্ট করব। মনে করেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সে কি করলো? সে হলো 100 কোটি টাকা প্রফিট করলো। আর একটি লোকাল কোম্পানি, সে কি করলো? সে হলো 10 লাখ টাকা প্রফিট করলো। এখন কার পারফরমেন্স ভালো, এটা আমরা মেজার করব কিভাবে? একজন করেছে 10 কোটি টাকা আর একজন করেছে 10 লাখ টাকা, এটা কম্পেয়ার করা যাবে? কম্পেয়ার করব আমরা ওই যে কমন সাইজে এসে। কমন সাইজে কিভাবে আসবো আমরা? আমরা বলবো যে 10 কোটি টাকা প্রফিট করেছে, এই 10 কোটি টাকা প্রফিট করেছে, সে তার সেলস রেভিনিউ কত ছিল এবং ওই সেলস রেভিনিউ এর কত পার্সেন্ট সে প্রফিট করলো। আর যে 10 লাখ টাকা করেছে তার বলবো ওর সেলস রেভিনিউ কত ছিল এবং সেলসের কত পার্সেন্ট সে প্রফিট করলো। তাহলে এবার পার্সেন্টেজে আসি, যে কার পার্সেন্টেজ বেশি কার পার্সেন্টেজ কম। এটা কমন সাইজে আসলাম আমরা, আর এই কমন সাইজে এসে কম্পেয়ার করে বলবো কে ভালো পারফর্মার আর কে খারাপ পারফর্মার। বুঝছেন? এটাকে কি বলে? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইসিস বা ভার্টি সাইজ। জি হ্যাঁ, টপ ডাউন হিসেবে আমরা বলবো ভার্টিক্যাল অ্যানালাইসিস, কিন্তু এটা যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করে আরেকটা কোম্পানির সাথে আবার কম্পেয়ার করতে যাচ্ছি, তো এটা করার জন্য আমরা কমন সাইজ করে নিচ্ছি। এই যে পার্সেন্টেজ যে কনভার্ট করা, এটা হলো কমন সাইজ। সবকিছু আমরা পার্সেন্টেজে করে তখন কম্পেয়ার করব। বুঝছেন সবাই? আরেকটি বাকি থাকলো, সেটা হলো ডুপন্ট। ডুপন্টটা অনেক ডিটেলস পড়তে হবে, ওই জন্য এটা রেখে দিলে আগামী ক্লাসে পড়বো। তাহলে আজকে প্রথমটা যেন কি বললেন স্যার? রেশিও অ্যানালাইসিস, তারপরে হরাইজন্টাল, রেশিও, ভার্টিক্যাল, আর এই যে কমন সাইজ, এগুলি হলো সব টেকনিক টু অ্যানালাইজ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস।
ওকে, জি স্যার। নিশাত কি চলে গেছে? হ্যাঁ স্যার, ও তো আর বলার পর পড়ে গেছে। আচ্ছা, মনে নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ হতে পারে। তাহলে আমরা আগামী ক্লাস কবে করব? স্যার শনিবার সন্ধ্যায়। শনিবার ওইটাই সন্ধ্যা। স্যার, শনিবার সন্ধ্যায় জি, ইনশাআল্লাহ। তাহলে শনিবারে 7:30টায়, তাই তো? ইনশাআল্লাহ স্যার। হুম, শনিবার জি স্যার। 7:30টায় আবার ক্লাস করব আমরা। এবং আজকে থার্ড চ্যাপ্টারের যে পর্যন্ত পড়লাম, আপনারা সময় যদি পান এটা যেটি, স্যার গ্রুপে দিয়ে দেবো আমাদের গ্রুপের মধ্যে। হ্যাঁ, আপনারা সময় পেলে যে কাজটি করবেন সেটি হলো এই রেশিও অ্যানালাইসিসের যে ফর্মুলাগুলি আছে ওগুলি একটু দেখবেন। ওগুলি আগের পড়া আছে আপনাদের, ইনশাআল্লাহ এই জন্য জাস্ট নিজেরা একটু দেখলেই হবে যে স্যার আগে রেশিওর মধ্যে কি কি আছে। ওগুলি দেখলে আপনার মনে পড়বে, আগের যেহেতু পড়া আছে। এটা একটু দেখবেন। তো আর ডুপন্টের মধ্যে আমাদের এগুলি লাগবে, এই জন্য ডুপন্টটা আগামী ক্লাসে শুরু করব। এবং আপনাদের হোমওয়ার্ক থাকলো এই রেশিওগুলি একটু দেখা। ওকে, ওকে স্যার। এবার কোনো প্রশ্ন থাকলে বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, না বুঝলে বলেন। যেটুকু আছে ওটুকু বুঝে প্রশ্ন নাই স্যার। আপনারও রুবি আসবে, আমাদেরও একটু তারা আছে তাতে। না, আমার আমার দরজা দরজা বন্ধ রেখেছি, তারপরে একজন ঢুকছিল, বলছি একটু পরে আসেন। বুঝছি স্যার, এই তো স্যার ওয়েট করতেছে আপনি। ওইটা সমস্যা ওয়েট নাই, করতেছি স্যার। ওইটা সমস্যা নেই। আমাদের শিডিউল যতটুকু সময় আছে ততটুকু সময় তো আমরা থাকবো। হ্যাঁ স্যার, 45 তো অলমোস্ট। ঢাকা উদ্যানটা স্যার ইয়ার বসিলার কাছে। বসিলা তো না, বসিলা রোড দিয়ে আসা যায়। বসিলা তো ওই যে গ্রানীগঞ্জের দিকে যে রোড গেছে, আর ডান দিকে গাবতলির দিকে যেটা গেছে ওর সামনে আগাইলেই আপনার ঢাকা উদ্যান। মোহাম্মদপুর 3 রাস্তা থেকে সোজা যেটা গেছে ওটা হ্যাঁ স্যার, বসিলা। মোহাম্মদপুর 3 হ্যাঁ রাস্তা স্যার থেকে আমি সোজা বসিলাটা গেছে চিনি, বসিলা, রুটটা ডান চিনি। দিকে ঢাকা উদ্যান। ওকে স্যার, নাম্বারটাও তো আছে স্যার, আসবো ওই যে আমার হাতের মধ্যে। আমি স্যার দেখাই আপনাকে ওই আপনি ভিডিওটা আপনি করি। বাসা কোথায় জানো আপনার? বাসা দূরে আছে স্যার, ডেমরা কোথায়, মানে আমার আচ্ছা, ইউনিভার্সিটির কাছে। ও আচ্ছা আচ্ছা, যাক, স্যার, এদিকে এই যে এখানে, এদিকে কখনো আসলে বেড়াইতে আসেন আর কি। হ্যাঁ এখানে এত টিউমারের মতো মনে হচ্ছে, দেখছি স্যার। এত টিউমারের হ্যাঁ মতো একবার মনে অপারেশন হচ্ছে। করেছে। ও, তাতে যায়নি? আমারই স্যার। যায়নি? হ্যাঁ আবার আসছে। হ্যাঁ না, আবার হয়েছে। তা কেটে এটা ফেলে স্যার দিছে না? 2013-তে অপারেশন করে কেটে ফেলে দিছিল? কেটে ফেলে দিছে, কিন্তু আবার হয়েছে। ও আচ্ছা আচ্ছা। হুম, আপনার শরীরে ই আছে, ওই একবার যে অপারেশন। আচিল আছে আপনার শরীরে? হ্যাঁ ওই যে বগলের নিচে আছে স্যার, ছোট ছোট। হুম হুম স্যার এই যে গলার মধ্যে একটা আছে স্যার। হুম, বুঝছি। এটা এক ধরনের সমস্যা আর কি। এই যে স্যার, বুঝছি, এই যে স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই যে। বুঝছি, শরীরে এই জন্য স্যার আসছি স্যার। শরীরে এক ধরনের জার্ম থাকলে সেই জার্মের এক্সপোজার, মানে বহিঃপ্রকাশ হলো এইগুলি আর কি। হুম। স্যার জার্ম কি ক্ষতিকারক জার্ম নাকি স্যার একটা এই জার্মটা তো এটা তো আমরা বুঝি মানে কোন জার্ম, এর একটা নাম আছে। তো সেই জার্মটা বংশ পরম্পরায় আবার চলতে থাকে। এই জার্মটা এত ভয়াবহ, মানে আপনার থেকে আপনার ছেলেতে যাবে, তার ছেলেতে যাবে, বা আপনার বাবা বাপ দাদা থেকে আপনি আবার পেয়েছেন। মানে এটা জেনেটিক্যালি ট্রান্সফার হয় এই জার্মটা। এবং জার্মটা রূপ বদলায়, এবং এত সূক্ষ্মভাবে বদলায়। আপনি যদি এটা মানে ব্লাড টেস্ট করতে যান, তারা বলবে যে নাই এটা, মানে ওইখানে ধরা পড়বে না। এটা শুধু যদি কোনো জেনেটিক্যাল টেস্ট থাকে কোথাও, তারা হয়তো আইডেন্টিফাই করতে পারে ডিএনএ আরএনএ টেস্টের মাধ্যমে, কিন্তু এই ব্লাড টেস্টে এগুলি ধরা পড়ে না।
এটি সূক্ষ্ম জাম, কিন্তু এই জামগুলি চেম্বার খোলা থাকে কয়টা থেকে কয়টা স্যার? চেম্বার আপনার এই নর্মালি 9টা 9:30 পর্যন্ত থাকে, আর যদি কোনো রুগী থাকে তাকে দেখতে দেখতে হয়তো 10টা 11টাও মাঝে মধ্যে বাজে। এমনিতে কেউ না থাকলে 9টা 10 9:30 বন্ধ করে দিই। খোলা থাকে না? জি দিনের বেলায় তো খোলা থাকে না? হ্যাঁ, দিনের বেলাও খোলা থাকে। এখন তো আর ক্যাম্পাসে যেতে হয় না, এখানে বসেই ক্লাস নেই আর কি। দিনেও খোলা থাকে, সকাল সকাল থেকে দুপুর 2টা 1:30 পর্যন্ত, তারপরে আবার ব্রেক দেই, আবার 5টার পরে আসি। আচ্ছা স্যার, দেখা হয়ে যাবে খুব শীঘ্রই, ক্যাম্পাসে না হলো চেম্বারে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখা হবে আর কি। ওকে, ঠিক আছে বেস্ট স্যার। অফ লাক। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।